নির্বাচন উপযোগী আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে দাবি বিএনপির। ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণাকে ইতিবাচক দেখছে জামায়াত। ট্রাইব্যুনালে শুরু হলো আবু সাইদ হত্যার বিচার। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পলাতক ভিসি সহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে প্রাণ গেল ৭ জনের। প্রবাসী স্বজনকে আনতে গিয়ে দুর্ঘটনা। জুলাই ঘোষণাপত্র এবং নির্ধারিত নির্বাচনের সময়সূচিকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। সকালে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি সেখানে বলেন, ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাবে। দেশের জনগণ একটি গণতান্ত্রিক সরকার গঠনের জন্য মুখিয়ে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার ও নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে, এটি বিএনপির প্রত্যাশা। এছাড়া একটি কার্যকর জাতীয় সংসদ গঠনে রাজনৈতিক দল এবং জনগণের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন। দর্শক, রাজধানীর নয়াপল্টনে দুপুর 2টায় বিএনপির বিজয় র্যালি হবার কথা রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত আপনাদের জানাতে চাই। নয়াপল্টন থেকে সহকর্মী শাহনাজ বাবলু আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন। বাবলু, বিজয় র্যালির প্রস্তুতি নিশ্চয়ই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শেষ প্রস্তুতি কতটা এবং কেউ কি এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন কিনা? শরীফ, প্রস্তুতি প্রায় শেষ। এখন নয়াপল্টন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে আপনি দেখতে পাচ্ছেন এখানে মঞ্চে নেতাকর্মীরা এসেছেন। তো আজকে আপনি জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি যেই বিজয় র্যালির ঘোষণা দিয়েছে সেটি ঢাকা শহর, ঢাকার সারা দেশের সকল জেলা এবং মহানগরে আজকে হচ্ছে। গতকালকে যেটা হয়েছিল উপজেলা এবং থানা পর্যায়ে, আজকে ঢাকায় যে র্যালি হবে সেটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন, প্রেস ক্লাব, কদম ফোয়ারা, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে। তো আজকের যে র্যালি সেটি শুধু ঢাকায় নয়, ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে গাজীপুর জেলা মহানগর, নারায়ণগঞ্জ জেলা মহানগর, মুন্সিগঞ্জ, টাঙ্গাইলের জেলার বিএনপি নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হবেন। আজকে বিএনপির যে বিজয় র্যালি সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে র্যালি পূর্ব সমাবেশ রয়েছে সেখানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন। তো আজকের বিজয় র্যালিতে বিএনপি মূলত আগে থেকে বার্তা দিয়ে আসছে, যে সম্প্রীতির বার্তা দিয়ে আসছে। তারা বলছেন যে দীর্ঘ সময় যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল, সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘতে তাদের ত্যাগ তিতিক্ষা, সেই লড়াই সংগ্রামগুলো তারা এখানে তুলে ধরবেন। পাশাপাশি তারা বলছেন যে তাদের যেই লড়াই সংগ্রামের যেই গল্প সেটিও তারা তুলে ধরবেন। পাশাপাশি বলছেন আবার যাতে কেউ স্বৈরাচার যাতে হতে না পারে সেই বিষয়গুলো এই র্যালি থেকে তারা উত্থাপন করবেন। পাশাপাশি আমি কিছুক্ষণ আগে বিএনপির যেই নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে তাদের যেই দীর্ঘদিনের লড়াইয়ের পাশাপাশি বিশেষ করে গতকালকে যে সরকারের পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে যে একটি বার্তা দেওয়া হয়েছে সেটিও নিয়ে তারা স্বাগত জানিয়েছেন। কিছুক্ষণ আগে আপনি জানেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তিনি কথা বলেছেন। তো আজকে হয়তো এই র্যালি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব সহ শীর্ষ নেতৃবৃন্দ, দলের নেতাকর্মীদের এই বিজয় র্যালি থেকে হয়তো নির্বাচনী কোনো বার্তা দিতে পারেন। শরীফ। বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, নয়াপল্টন থেকে আপনাদের সেই চিত্র দেখাচ্ছিলাম এতক্ষণ। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত। রাজধানীতে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি দাবি জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে হবে জুলাই সনদের উপর ভিত্তি করে। ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে
তার আইনি ভিত্তি দিতে হবে। আগামী বছর ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে সরকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের ইতিহাসে স্মরণীয় নির্বাচন আয়োজনে আজ থেকে প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করা হবে। তিনি আরও জানান, নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনে। আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। শুরুতেই এই দিনটিকে দেশের ইতিহাসে অবিস্মরণীয় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধায় স্মরণ করেন আন্দোলনে শহীদদের, কৃতজ্ঞতা জানান আহতদের প্রতি। আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সংস্কার, বিচার ও নির্বাচন প্রসঙ্গে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। জানান, 2026 সালের ফেব্রুয়ারি মাসেই রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবে সরকার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। নির্বাচন উৎসব মুখর করতে কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। জানান, আসন্ন নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করা হবে প্রবাসীদের। সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই। সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিতে এবং ভোটের সময় শহীদদের ত্যাগের বিষয়টি মাথায় রাখারও আহ্বান জানান তিনি। যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের এই অতি মূল্যবান অধিকার ফিরে পেলাম, ভোটটা দেওয়ার আগ মুহূর্তে যেন তাদের চেহারা আমাদের চোখে ভেসে ওঠে। ক্ষমতা হস্তান্তরের পথ সুগম ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় জুলাই সনদের কথাও বলেন ডক্টর ইউনূস। জুলাই সনদ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর, জবাবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা, নাগরিক অধিকারের সত্যিকারের বাস্তবায়ন, রাষ্ট্রীয় সম্পদ ও সামর্থ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করবে। মৌলিক সংস্কারে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা। রাষ্ট্রকে এমনভাবে মেরামত। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। বিচার শুরু হলো জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ আবু সাইদ হত্যার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এদিকে ট্রাইব্যুনাল 1 শেখ হাসিনাকে দায়ী করে আবু সাইদ হত্যার সাক্ষ্য দিলেন প্রত্যক্ষদর্শী রিনা মুর্মু। আবু সাইদ জুলাই গণ অভ্যুত্থানের সাহসিকতার প্রতীক। 2024-এর 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আবু সাইদ নিহত হওয়ার মধ্য দিয়ে জ্বলে ওঠে কোটা বিরোধী আন্দোলন। ত্বরান্বিত হয় শেখ হাসিনার পতন। গেল 24 জুন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 30 জনকে মামলায় আসামি করা হয়। বুধবার এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল 2। আইসিটি বিডি 1/2025 মামলার উপস্থিত এবং অনুপস্থিত সকল আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার 6 জন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর সহ পলাতক 24 জন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। 25 বছর বয়সী আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আবু সাইদ হত্যার প্রত্যক্ষদর্শী রিনা মুর্মু। এ সময় তিনি ট্রাইব্যুনালে শেখ হাসিনা, রংপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিচার চান। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে প্রাণ গেছে একই পরিবারের 7 জনের। পুলিশ জানায়, ওমান ফেরত প্রবাসী বাহারউদ্দিনকে ঢাকা থেকে আনতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয় পরিবারটি। স্বজনরা বলছেন, গাড়ি চালানো অবস্থায় ঘুমিয়ে পড়েছিল ড্রাইভার। দুর্ঘটনার পর পালিয়ে যায় চালক। 3 বছর পর প্রিয়জনের সান্নিধ্য, কিন্তু তা স্থায়ী হলো মাত্র কয়েক ঘন্টা। প্রবাস থেকে ঘরে ফেরার আনন্দ রূপ নিল বিষাদে। ওমান প্রবাসী বাহারউদ্দিন ঢাকায় ফেরেন মঙ্গলবার রাতে।
লক্ষ্মীপুর থেকে মাইক্রোবাসে করে তাকে আনতে যান পরিবারের সদস্যরা। ফেরার পথে চৌমুহনী লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের জগদীশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় মাইক্রোবাস। এ সময় 4 জন বেরিয়ে আসতে পারলেও বাকিরা বের হতে পারেননি। ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। মাইক্রোবাস উদ্ধারের পর একে একে বের করা হয় 7 জনের মরদেহ। নিহতদের সবাই নারী ও শিশু। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছাকাছি আসছিল, গাড়ি নিয়ে খালের সাইডে পড়ে গেছে, খালে পড়ে যায়, ওখানে 7 জন মারা গেছে। আমার নানুর বোনের ছেলে মেয়ে নাতিন সবাই এই, আর বাইরের কেউ না, সবাই এক ফ্যামিলি। স্বজনদের অভিযোগ, বারবার নিষেধের পরেও ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন চালক, এতেই হয় দুর্ঘটনা। আমি তার বলতেছি আমরা সকালবেলা যাবো, সে বলতেছে না ভাই আল্লাহর কথা হয়েছে আমি যাবো, আস্তে আস্তে সমস্যা নেই। তারপর সেই রাস্তার মধ্যে আমরা যখন কুমিল্লা হয়ে মহিফাল হয়ে আসতেছি, আমার সাথে আরো জন ছিল, সেই ওই জায়গায় নামলো। সেই মহিফালের আগে একটা ড্রাম ট্রাকের সাথে বাস এক সুতা ওই জায়গাতে কাট লইছে, বাস একটু জন্য বাঁচি গেছে। গাড়ি আসতে ডাইনে যাই, ই যাওয়ানে ব্রেক কর কয়েন একটা ধাক্কা দিছি আমি, এই তুই গাড়ি ব্রেক কর সাগা, ই গায়ে টাকা দি ইন্নালিল্লাহ রাজন কই গায়, ই গায়ে ডাইনের দরজা যেটা হিগের ডাইনে যে দরজাটা বাইরে ড্রাইভার উঠে, এই দরজাটা কেন হি খুলছে, খুলি হিগা দিছে, খালো গাড়ি চলে গেছে, এখন কাইতই খালো হিগা গাড়ি তো না লাভ দিয়ে হিগা খালের দিকে মাঝের দিকে চলে গেছে। খালে প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল, যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে, মহিলা এবং শিশুরা বের হতে পারেনি। ঘটনার পর থেকেই পলাতক চালক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাজধানীতে চাঁদাবাজি যেন নিত্যদিনের ঘটনা। স্থানীয় সন্ত্রাসীদের দৌরাত্ম্য আর আক্রমণের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা, আর এতে অতিষ্ঠ এবং আতঙ্কে দিন কাটছে তাদের। চলতি বছরের প্রথম 6 মাসে ঢাকায় চাঁদাবাজির অভিযোগে মামলা হয় 419টি। যদিও পুলিশ বলছে অবনতি নয়, বরং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সম্রাট হোসেনের রিপোর্ট। সন্ত্রাসী চাঁদাবাজির কাছ থেকে আমরা মুক্তি চাই। চাঁদার টাকা না পেয়ে মিরপুরের জুতার কারখানা মালিক হেলিমকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। ভাগ্যগুণে বেঁচে গেলেও দোকানে থাকা টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এমনকি এখনো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন হুমকি ধমকি। 3 লাখ টাকা দিতে হবে, বাদে আমি কই আমার কাছে টাকা নাই, আমি দিতে পারবো না, বাদে এমন জোরাজুরি করতে করতে মানে হঠাৎ করে আমার চাপা দিতে খুব দিচ্ছে। এর মধ্যে মনে করেন যারা ক্যাশ বাক্স খুলে 85,000 টাকার মতো ছিল, যেটা হিসাব করা আমাদের, ওইটা নিছে, প্লাস আমার বাবার পকেটে, বুক পকেটের যে পকেট ছিল ওইটার ভিতরে ফোন ছিল, ভিভো ফোন, ওটা নিয়ে গেছে। সেদিনের এই জুতা তৈরির কারখানার ভয়াবহ বর্ণনা দিলেন হেলিমের সন্তান। থানায় মামলা করলেও মেলেনি প্রতিকার, তাই উৎকণ্ঠায় দিন যাচ্ছে হেলিমের। 3 লক্ষ টাকা চা, যেন আমরা 3 লক্ষ টাকা দিতে হবে ব্যবসা করতে গেলে, আর যদি না দেন তাহলে মেরে ফেলামু। রাজধানীর পল্লবীতে নিয়ম করেই ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছে একটি চক্র। এই চাঁদাবাজদের যন্ত্রণায় অতিষ্ঠ ব্যবসায়ীরা। তাদের দাবি, পল্লবীতে গত কয়েক মাস ধরেই চাঁদাবাজির কার্যক্রম পরিচালনা করছেন আমানুল্লাহর বাহিনী। চাঁদা দিতে অপারগতা জানালেই হামলা চালায় তারা। এবং আমার কাছে টেকা চা, আমরা টেকা না দিলে আপনারা কুবাইতে চা। ওরা এখানে থাকতে দেবো না আমাদেরকে, আমাদের কিভাবে ব্যবসা করবো এটা দেখে দিব। ওরা আমাদেরকে মাইরা ফেলে, এরকম ধরনের হুমকি সৃষ্টি করছে। আমরা না দিতে গেলে আমাদেরকে মারধর করে, এরকম ভুক্তভোগী আমরা সবাই। চলতি বছরের প্রথম 6 মাসে ঢাকায় চাঁদাবাজির অভিযোগে 419টি মামলা হয়েছে। তবে পুলিশের দাবি, অবনতি নয়, বরং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত 1 বছরে ঢাকা মহানগরীতে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, ঢাকা মহানগর পুলিশ প্রায় 99% আমি বলবো ক্ষেত্রেই সেগুলো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। শুধু চাঁদাবাজির পাশাপাশি গেল 6 মাসে ঢাকায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 121 জন মানুষ। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। আজ 22 শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম মহাপ্রয়াণ দিবস। 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে অনন্তলোকে যাত্রা করেন বিশ্বকবি। বাঙালির সব অনুভূতির লেখা মেলে রবীন্দ্র সাহিত্যকর্মে। তার গান, কবিতা, গল্প কিংবা উপন্যাস আজও সমান প্রাসঙ্গিক। সুখী ভাবনা কাহারে বলে, সুখী
শ্রাবণের ঘন ঘন বর্ষা, সেদিন প্রভাতের কপালে আর সূর্য উঠল না। দিনটি ছিল 1348 বঙ্গাব্দ 22 শ্রাবণ। দিন শেষে শেষ খেয়ায় পাড়ি জমিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভেসে চললেন জনস্রোতের সাদা ভেলায়। সৃষ্টি জগতের এক মহাবিশ্বের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের যাপিত জীবনের অবিচ্ছেদ্য অংশ জুড়ে রয়েছেন তিনি। তার সৃষ্টিতে তিনি অমর করে রেখেছেন অজস্র গান, কবিতা আর উপন্যাস। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রকাশ ছিল তার মধ্যে। তখন গান আর নাটকের আসর বসত ঠাকুর বাড়িতে। প্রাধান্য পেত রবি ঠাকুরের রচনাগুলো। মঞ্চস্থ হলো রবি ঠাকুরের বাল্মীকিন প্রতিভা। আর এই নাটকে বাল্মীকিন চরিত্রে অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ নিজেই। সংকটে সম্পদে বাঙালি সবসময় আশ্রয় নিয়েছে রবীন্দ্রনাথে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এদেশের স্বাধীনতা সংগ্রাম, সবখানে রবীন্দ্রনাথ ছিলেন প্রেরণা। জীবনের প্রতিটি পরতে যেন নতুন করে আবির্ভূত হয়েছেন কবিগুরু। প্রজন্ম থেকে প্রজন্মে আজও বাঙালির সব অনুভূতির আশ্রয়স্থল হয়ে আছে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 83 ফিলিস্তিনির। এর মধ্যে 58 জনে নিহত হয়েছেন ত্রাণ নিতে গিয়ে। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে জায়নবাদী সেনাদের গুলিতে নিহত হন। এ পর্যন্ত ইসরায়েলের হামলায় খাবার নিতে গিয়ে 1500-ও বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। এদিকে গাজায় একদিনে অনাহার ও অপুষ্টিতে মারা গেছে শিশুসহ 8 জন। বর্তমানে উপত্যকায় শিশু ও বয়স্কদের মধ্যে ভয়াবহ রূপ নিয়েছে দুর্ভিক্ষ। প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধে গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে 188 জন ফিলিস্তিনির। এর মধ্যে 94 জনই শিশু। এবারে খেলার খবর। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ প্রথম ম্যাচে আজ লাওসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। ম্যাচটিকে সামনে রেখে লাওসের টানা 3 দিন অনুশীলন করেছে পিটার বাটলার শিষ্যরা। বয়সভিত্তিক টুর্নামেন্টে 2 দলের দেখা কখনো আগে হয়নি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার জানালেন, টুর্নামেন্টে সর্বোচ্চটা দিতে চায় তার দল। আর হেড কোচ বাটলার জোর দিচ্ছেন ডেভেলপমেন্টের দিকে। আমরা এখানে এসেছি এফসি কাপ কোয়ালিফাই করার জন্য, তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমরা যেন ভালো খেলতে পারি প্রত্যেকটা ম্যাচে। আমাদের লক্ষ্য হলো প্রভাব বিস্তার করে খেলা। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। সত্যি বলতে আমরা দক্ষিণ কোরিয়ার চেয়ে অবকাঠামো, অর্থ, সুযোগ সুবিধা সব দিক থেকে পিছিয়ে।